আমি আমার প্রিয় এলাকা রাজশাহী ৩ পবা মোহনপুরবাসীকে বলতে চাই, আপনারা আমরা দল মত নির্বিশেষে সমস্ত ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে আমরা সবাই সজাগ থাকব, সচেতন থাকব এবং পবা মোহনপুরকে রাজশাহীর একটা মডেল আসন হিসাবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা চাই। ভিন্ন মতে সহমত। জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী ৩। চ্যানেল আই ভিন্নমতে সহমত অনুষ্ঠানে উপস্থিত অভিনন্দন। মাননীয় সংসদ সদস্য, প্রথমে যদি আপনার কাছ থেকে জানতে চাই আপনার সেই ভালোবাসার আসন, সেই ভালোবাসার আসনের মানুষ এবং সেই সাথে আসনের ভৌগোলিক অবস্থান আমাদেরকে বিস্তারিত একটু জানাবেন। ধন্যবাদ। আমাদের অত্যন্ত প্রিয় খায়রুল ইসলাম তুফান ভাই, আপনার এই চ্যানেলের ভিন্ন মতে সহমত এজেন্টাই একটা মানে দিস ইজ ডেমোক্রেসি প্র্যাকটিস। আমি চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাকে এবং আমার প্রিয় এলাকা পবা মোহনপুরবাসীকে, রাজশাহীবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে একটা রাজশাহী ৩ বাংলাদেশের ৫৪ নম্বর আসনটি, এটা একটা পিকুলিয়ার ভৌগোলিক অবস্থা। যেমন রাজশাহী মেট্রোপলিটন সিটি, এখানে ১২টি পুলিশ স্টেশন আছে, তার মধ্যে 10টি পুলিশ স্টেশন হচ্ছে পবা উপজেলার মধ্যে। এর উত্তরে হচ্ছে আপনার আমাদের মোহনপুর, তারপর হচ্ছে আর দক্ষিণে হচ্ছে নদীর চর, সাথে ইন্ডিয়া। আবার এইদিকে হচ্ছে আপনার পুরা শহরটা হচ্ছে পবা উপজেলা পেটের মধ্যে। এটা একটা ভৌগোলিক ব্যাপার। আর একটা ডিমের কুসুমের মতো হচ্ছে মেট্রোপলিটন সিটি, আর চারিদিক হচ্ছে পবা। এরকম উপজেলা সিটির আগে তো আপনার আসনের মধ্যেই ছিল। জি, পবা এবং বোয়ালে এবং পবা এটা ছিল। বোয়ালেকে সদর উপজেলা বলা হতো আর পবাকে উপজেলা বলা হতো। সেই উপজেলাটা থেকে গেছে, কিন্তু আপনার ওই তার যে কাঠামো সেটা মেট্রোপলিটনের মধ্যে। সাথে আবার মোহনপুরটা আগে বাগমারা মোহনপুর একটা আসন ছিল, সেখান থেকে বাগমারাটা একটা উপজেলা একটা আসন হয়েছে। রাজশাহী ৪ যেটা 55, আর এইটা হয়েছে। এই জন্য আপনার যে কোনো ভৌগোলিক দিক থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ার শেষ মাথা, আমার এই আসনটা শেষ হচ্ছে নওগাঁর শুরু, অর্থাৎ এবং এই উপজেলার পবা উপজেলার টাচে আছে 9টি উপজেলা, রাজশাহী জেলা 7টি উপজেলা টাচে আছে, বাঘা আর বাগমারা বাদ দিয়ে। চারঘাট, পুঠিয়া, গোদাগাড়ি, তানোর, মোহনপুর, এগুলো সব পাওয়ার টাচে। সেজন্য নগরায়নের ছোঁয়া আর হচ্ছে আপনার গ্রামের পরিবেশ একটা এইরকম একটা আদলে এই হচ্ছে আসনটি। তো এই আসনে জনসংখ্যা হচ্ছে কম বেশি 6.5 লক্ষ, আর ভোটার 4,23,000 কিছু কম বেশি। তো এটা কৃষি প্রধান অঞ্চল। এখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, তবে শিক্ষিত লোকের সংখ্যা অনেক বেশি পবা উপজেলাতে। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি এত কিছু মাথায় রেখেছেন এবং একজন সংসদ সদস্য আসলে তার অঞ্চলের সব কিছু মাথায় রাখা এটাই স্বাভাবিক। আমি যদি প্রশ্ন করি যে গতকাল, আজকে এখন ঠিক আমরা যখন রেকর্ডিং করতেছি সকাল 11টা বাজে, যদি জিজ্ঞেস করি যে গতকাল সকাল 11টার সময় আপনি ঠিক নাস্তা করেছেন কিনা বা কী দিয়ে নাস্তা খেয়েছেন, আপনারা কি মনে করতে পারবেন? হ্যাঁ, শিওর, হোয়াই নট। এটা তো সায়েন্স ফিকশন। 1 ঘন্টা আগে কী ছিলাম, 1 ঘন্টা আগে কী ছিলাম, এই করতে করতে যদি ভ্রূণ অবস্থা আসতে পারি, দেন মানে এটা তো কেউ পারে না। এইখানে হচ্ছে মানে সৃষ্টিকর্তার সাথে মানুষের হিউম্যান নেচারের হচ্ছে ডিফারেন্স। তো গতকালকে 11টার সময় নাস্তা করিনি আমি আরও সকালে নাস্তা করি। আমি ঘুম থেকে উঠে খুব সকালে, এটা আমার যত রাত্রেই ঘুমাই না কেন, আমি উঠে আমার নিজস্ব ব্যক্তিগত কাজ সম্পন্ন করি, নামাজ পড়ি, তারপরে হচ্ছে পাবলিক নিয়েই আর বেশি থাকি। আপনি যখন সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন, সেই সময় আপনার অঞ্চলের মানুষের কোন বড় দায়িত্বটা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছিল? দায়িত্ব তো একটা অন্যরকম জিনিস, এটা একটার পর একটা ভ্যারি করে। যেমন আমরা যখন ছোটোবেলায় স্কুলের ক্যাপ্টেন হয়েছি, তখন মনে হতো একরকম দায়িত্ব। তারপরে খেলার মাঠে যখন
খেলাধুলা করতে গিয়ে ক্যাপ্টেনশিপ করেছি, তখন আরেক রকম দায়িত্ব। রাজনৈতিকভাবে যখন বিভিন্ন জায়গায় পদায়িত হয়েছি, সভাপতি হয়েছি, জেনারেল সেক্রেটারি হয়েছি, এরকম যখন যখন কোনো পদ পেয়েছি তখন একরকম দায়িত্ব। এবং অনেক চড়াই উত্তরের পরে যখন পার্লামেন্ট মেম্বার হয়েছি এবং সদস্য হয়েছি, তখনকার অনুভূতি একটু আলাদা। তো এটা আপনি যেটা বলেছেন যে এটা সত্যি জনগণের ম্যান্ডেট নিয়ে যখন আপনি একটা নতুন যাত্রা শুরু করবেন, তখন আপনার কাছে এটা একটা অনুভূতি থাকে। সেই অনুভূতিটাতে দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং চাওয়া পাওয়ার যে ডিফারেন্স, সেইটা সবচেয়ে বেশি চিন্তা ভাবনার মধ্যে থাকে। ঠিক আরেকটু যদি পেছনে চলে যাই, যখন যেদিন আসলে আপনার নির্বাচন হবে আগের দিন রাত্রে আপনি কোন জায়গায় ছিলেন এবং আসলে সেই মুহূর্তে আপনার ফিলটা কি হচ্ছিল যে আগামীকালকেই আসলে আপনার মানে ভোটাভুটি হচ্ছে, এবং সেই সময়ের এইটা তো আমাদের ধরেন রাতের কথা বললে তো আমরা মানে চমকে উঠি। 2018 সালে আমি নমিনেশন পেয়েছিলাম 30 ডিসেম্বর, 29 তারিখ রাত্রেবেলা ডিফারেন্স এই ছিল একরকম। সমস্ত জায়গা থেকে শুধু হাও মাও ফোন আর ফোন, সব নিয়ে গেল ওই যে খুড়োদের মতো। যেমন যখন আপনার মৃত্যুঞ্জয় বিলাসীর সঙ্গে দেখা করে তখন খুড়োরা বলে গেল জাত কুল সব গেল। আবার সেই খুড়োদেরকে যদি আবার দাক্ষিণা দিয়ে বাড়িতে এসে খাবার দাবার দেওয়া যায়, সেই যাওয়ার সময় তাদেরকে সেই কাঁসার গ্লাস, কাঁসার বাটি, কাঁসার প্লেট ওরা সাথে করে নিয়ে যাবে, পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। যাওয়ার সময়তে বলবে এমন সব যাহারা বড় লোক, এমন তাহাদের ঘরে এমন মাঝে মাঝে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন। তো আমাদেরও তো সেই অবস্থা হয়েছিল 18 সালে। তবে এখানে আমরা এবারে নির্বাচনটা আমরা চোর পুলিশের মতো নির্বাচন করেছি। আমরা পাবলিক আমাদের একটা ছিল যে দেশের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিবে, কিন্তু দেশের মানুষের ম্যান্ডেটটা আমরা নিতে পারবো কিনা গত 18 সালের অভিজ্ঞতার আলোকে, এই জন্য কিন্তু আমি এত কথা বললাম। 18 সালে যেমন ভোট চুরি, ডাকাতে এবং সর্বশেষ ছিনতাই এই পর্যন্ত হয়েছিল। এইবারও কিন্তু এরকম একটা সংখ্যা ছিল প্রশাসনকে নিয়ে। পাশাপাশি হচ্ছে আমাদের সাথে যারা নির্বাচন করেছে, আমাদের বিরোধিতা যারা, মনে হয়েছিল যে কি জানে কি হয়, এরকম একটা আশঙ্কা ছিল। এবং আমার কাজই ছিল যে আমার নেতাকর্মীদেরকে বোঝানো এবং আমার দলীয় যারা পুলিং এজেন্ট ছিল তাদেরকে বোঝানো যে তোমাদেরকে সজাগ থাকতে হবে। কীভাবে সজাগ থাকতে হবে সেই কাজই। এবং আপনারা দেখেছেন রাত্রে 1টার সময় পর্যন্ত আমি লাইভ করেছি এবার নির্বাচনে। হঠাৎ করেই একটা মেসেজ আসলো যে এই যারা প্রিজাইডিং অফিসার অনেকেই আমাদের যারা টিম লিডার আছে পোলিং এজেন্টের, তাদেরকে ডেকে বলছে যে সিগনেচার করো। তখন আমি লাইভে আসলাম, এসে বললাম যে আপনারা কেউ যাবেন না, কেউ এরকম করবেন না। সকালবেলাতে কথাটা কোথায় পেলেন আপনি? এটা আমি বিভিন্ন সেন্টার থেকে পাচ্ছিলাম। আচ্ছা, যেখানে মানে সোশ্যাল মিডিয়ার সাথে না, আপনি সরাসরি বিভিন্ন সেন্টারের আশপাশ থেকে পাচ্ছিলাম। যে সমস্ত আপনি কমিটমেন্টগুলো দিয়েছিলেন আপনার সংসদীয় আসনে মানুষের উদ্দেশ্যে, সেগুলো আসলে বাস্তবায়নে আপনি কতটুকু কাজ করছেন বা করে যাচ্ছেন? এখন পর্যন্ত কি কোনো উদাহরণ আপনি বলতে পারবেন কিনা যে এই কাজগুলো আপনার আসনের জন্য করেছেন? হ্যাঁ, এখানে একটা নাটকীয়তা আছে আমার জীবনে। কারণ আমি রাজশাহী শহরে বেড়ে ওঠা, এখানে জন্ম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং ছাত্র রাজনীতি, পাশাপাশি হচ্ছে পাবলিকের প্রতি একটা কমিটমেন্ট। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হতে চেয়েছিলাম আমি একসময়তে। তো সেখান থেকে আমাদের দেশনেত্রী মরহুমা, যাকে আমরা মাদার অফ ডেমোক্রেসি বলি, এবং আপসীর নেত্রী, যিনি তার আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আজকে আসলে তার কথা খুব মনে পড়ছে। তিনি আমাকে 13 সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে মনোনয়ন না দিয়ে উনি আমাকে পাবা মোহনপুরে এই আসনটির কথা বলেছিলেন। তখন থেকে আমি দেখাশোনা করা শুরু করি এই আসনটি, এবং এইটা জাতির কাছে তথা ওই এলাকার লোকের সঙ্গে আমার একসাথেই আমাদের এই সিটটা একসঙ্গে ছিল। তো জন্য আগে থেকেই সবার সঙ্গে আমাদের চেনা জানা, উঠা বসা সব চর্চাটাই পাওয়ার মধ্যে ছিল। মোহনপুরটা একটু দূরে, তারপরেও সেখানকার লোকজনের সাথে আমরা করে দেখেছি। সেখানকার লোকজন খুব সরল এবং তাদের প্রধান উৎসই হচ্ছে নিজেদের জমি জমা, এবং কেউ নিজে চাষ করে, কেউ করায়, এবং
কিন্তু তাদের চাহিদা খুব কম। চাহিদা কম কি তারা নিজের কাজটা যেন ঠিকমতো করতে পারে, পাশাপাশি তাদেরকে যেন ফ্যাসিলিটি করা হয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো যদি নিশ্চিত করতে পারা যায় তাহলে তারা খুশি। তারা ব্যক্তিগতভাবে আমার এলাকাতে আপনি গ্রামীণ অর্থনীতির যে বিষয়টা সেটা খুব মানে চোখে পড়ার মতো, যে প্রত্যেকটা ফ্যামিলিতে গ্রামাঞ্চলে গরু এবং ছাগল এসব পালন করে তারা। এটার কারণ হচ্ছে যে তার সন্তান যেদিন বলবে যে আমার আজকে ফাইনাল টিউশন ফি দিতে হবে, তখন গরুটা বিক্রি করে দেবে, অথবা হোস্টেলের একটা মোটা টাকা লাগবে, তখন সে ছাগলটা বিক্রি করে দেবে। এই টাইপের তাদের একটা চিন্তা চেতনা। তো অর্থাৎ এটা হচ্ছে জিয়াউর রহমান সাহেবের ওই সময় থেকে যখন উনি 19 দফা আমাদের বাংলাদেশের মানুষকে যে দর্শন দিয়ে গেছিলেন, আমি তো বলি যে হি ওয়াজ গ্রেট ফিলোসফার। এবং একটা সময় অ্যানালাইসিস হবে, দেখা যাবে যে জিয়াউর রহমান ফিলোসফার ছিলেন এবং একজন সেই মাপের ফিলোসফার ছিলেন যিনি বাংলাদেশের মানুষকে যে দর্শনগুলো দিয়ে গেছেন। এটা শুধু দেশের জন্য না, এটা বহির্বিশ্বেও এখন তার এই 19 দফা কাজে লাগে। এবং তারা গ্রামীণ অর্থনীতি বলেন, সেটার মূল চাবিকাঠি জিয়াউর রহমান সাহেব আমার কাছে, আমি তাই মনে করি যে উনি মানুষকে খাল কাটতে উদ্বুদ্ধ করেছিলেন, গাছ লাগাতে উদ্বুদ্ধ করেছিলেন, গরু ছাগল পশুপালন করতে বলেছিলেন, তিনি সেটা করেছিলেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদেরকে সচেতন করেছিলেন, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে। এই যে একটা সংমিশ্রণ, পাশাপাশি আমরা বর্তমান যে প্রধানমন্ত্রী তাকে দেখছি তাদের যোগ্য উত্তরসূরি আমরা মনে করি। তো দেখেন, এই যে আজকে বোধহয় খুব বেশি হলে 65 ডেজ হবে আমাদের সরকারের, এবং সেই 65 প্রতিদিনই তার নতুন নতুন কিছু না কিছু আছে। এবং এটা কর্মচঞ্চলতা, সেটার বিষয়টাই মেন কেন্দ্রবিন্দুই হচ্ছে কর্মচাঞ্চল্য ফিরিয়ে নিয়ে আসা, এবং সেটা উনি আমাদের সবাইকে করাচ্ছেন। কখনোই আমি জানতাম না যে পার্লামেন্টে এতক্ষণ সময় লাগে আমাদেরকে, এবং পিএম সবসময় থাকেন এবং সচিবালয়ের দিকে তাকান, উনি ডিউ টাইমে চলে যান। এই যে বিষয়টা, সেইগুলাই আমার এলাকার লোকজনের কাছে আমার একটু তুলে ধরার একটা বিষয় ছিল। যেমন রাষ্ট্র মেরামতের 31 দফা, কোন রাষ্ট্র মেরামত করতে হবে, যেটার বিনষ্ট হয়েছে, যেটা জং ধরেছে, যেটা কিছুটা কায়িক পরিবর্তন এসেছে, সেটাই তো ঠিক করতে হয়। সেজন্য আমাদের জাতির সামনে যে 31 দফা ছিল, সেই 31 দফাটা নিয়ে আমি বেশি কাজ করেছি। মানে সংসদ সদস্য, আপনার কথার ধারাবাহিকতায় যদি আসি, আপনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রীর কথাও আপনি উল্লেখ করেছেন যে ওখানে প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে চিন্তা করছেন এবং নারী নিয়ে চিন্তা করছেন। আমি যদি আপনার আসন নিয়ে এবং আপনার কাছে যদি মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে যদি জানতে চাই যে ওইখানে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে কিনা এখন, এবং সেই সাথে নারী এবং তরুণদের জন্য আপনার বিশেষ কোনো উদ্যোগ বা বিশেষ কোনো কৌশল আছে কিনা তাদের কর্মসংস্থান তৈরি করার জন্য? দেখেন, আমি শুরুতে বলেছিলাম যে আমার ওটা কৃষিভিত্তিক এলাকা, ওই জন্য আমার ওখানে একটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে একটা এয়ারপোর্ট আছে, এবং এয়ারপোর্টটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। সেইখানকার মানুষ যে সমস্ত খাদ্যশস্য উৎপাদন করে, সেটা আবার আমরা হচ্ছে সরবরাহ করি, রপ্তানি করতে পারি না। তো আমাদের রপ্তানি করতে যদি পারি আমরা, প্রথমত কার্গো এয়ারপোর্ট রূপে বাংলাদেশে যদি এই রাশি এয়ারপোর্টটাকে চালু করা যায়, তাহলে সেখানে কিছু কর্মসংস্থান হবে, এবং আমাদের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। এইখানে বিশেষ করে যমুনা ব্রিজটা হওয়ার পরে আমাদের কিছু উপকার হয়েছে মানুষের। আপনারা দেখেন যে প্রতিদিন দেখবেন যে মাছের ট্রাক আসে, প্রতিদিন মাছের ট্রাক আসে। এই মাছটা ঢাকা শহরে তারা জীবিত মাছ বিক্রি করে, অর্থাৎ টাটকা যেটাকে বলা হয়, পানির থেকে নিয়ে আসে। এবং যে সমস্ত শাকসবজি, সেটা প্রতিদিন রাত্রে আসে। তো এই জিনিসগুলোকে আমরা যদি এটা তো অবশ্যই আমরা চাবো যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য, দেশের জন্য রাজনীতি অর্থনৈতিক যেন প্রভাব পড়ে, সেই জন্য আমরা মনে করি যে তাদের কর্মক্ষম করাটা হচ্ছে মেন কাজ। কর্মক্ষম করার জন্য আমাদের যেটা করা উচিত, সেটা বর্তমান সরকার কিন্তু এটা কিছু কিছু করেছে। আর আপনি যেটা বলতে চাচ্ছেন যে এর মধ্যে কিছু করেছে কিনা, অবশ্যই পাইলট প্রকল্প হিসাবে আমার পাওয়া মনপুরে এই ফ্যামিলি কার্ডের আজকে 27 তারিখ, এখন আমি আমার হরিপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে সমস্ত মানুষের মাঝে এই তালিকাটা করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করতে পারবো। কৃষকদের জন্য যে
কাজ আপনারা জানেন, এটাও পাইলট প্রকল্প। এখানেও আমাদের কাজ শুরু হয়েছে, সারা বাংলাদেশের মতো আমার সারা বাবা বাংলাদেশে মার শুরু শুরু হয়েছে। হয়েছে। তারপর হচ্ছে যে আমরা কমিটমেন্ট করেছিলাম যে মসজিদের ইমাম, তারপর খাদেম, মুয়াজ্জিম, পুরোহিত, তারপর হচ্ছে প্যাগোডার যারা সেবক, প্রত্যেককে আমরা কিছুটা হচ্ছে সম্মান দেব, সেটা শুরু হয়েছে। তারপরে হচ্ছে যে ওই সার্বিকভাবে কর্মক্ষম করার জন্য মাত্র তো 65 দিন কি কি করা উচিত সব কিছুর মধ্যে কিন্তু আমাদের মাথার মধ্যে আছে, এবং আমরা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাল কাটা এগুলো কিন্তু আমরা শুরু করে দিয়েছি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, আপনি যথার্থই বলেছেন। আমরা যদি আপনাকে একটু আপনার আসনটাকে অন্য কোনো আসনের থেকে যদি একটু তুলনামূলক ব্যতিক্রমী হিসাবে উপস্থাপন করতে বলি, আপনি কিভাবে উপস্থাপন করবেন? এটা হচ্ছে যে আমি বলেছি যে এটা শহরের মধ্যে ছিল, আবার একটু আলাদা হয়ে গেছে। এটা নগরায়ণ হচ্ছে এখন। নগরায়ণ করার জন্য পরিকল্পিত নগরায়ণ দরকার, সেই জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। এবং আমি আজকে এই চ্যানেল আই আপনার মাধ্যমে আমি আমাদের বর্তমান যারা আমাদের যে সরকার আছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে অন্যান্য উপজেলা চাইতে রাজশাহীর পবা মোহনপুর উপজেলা নিয়ে যে রাজশাহীর 54 যে আসনটি সেটা একটু এক্সেপশনাল, এবং নগরায়ণ করার জন্য শহরের মধ্যে আর কোনো জায়গা নাই। এখন এখানে যেমন বিকেএসপিটা গেছে সেটাও পাবার মধ্যে, এই যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটাও পাবার মধ্যে। এখন আমরা যদি নতুন কিছু করতে যাই বেসিক 2 সেটাও পাওয়ার মধ্যে। এই যে এই সমস্ত ডেভেলপমেন্টই এখন মোটামুটি পাওয়ার মধ্যেই করতে হবে। এটা ভৌগোলিকগত কারণে এটা করতে হবে। এবং মোহনপুরের একটা ঐতিহ্য আছে, গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পান উৎপাদন হয়। এই পানটা খুব অর্থকরী ফসল, কিন্তু এই পানের এখন প্রবলেম হচ্ছে বেশ কিছুদিন যাব অনেক করে রিসার্চ করে পানের যে একটা ভাইরাস হচ্ছে, ভাইরাসটা কিন্তু এখন আমরা উদ্ঘাটন করতে পারি না। আমার মাথার মধ্যে এটা আছে। মাননীয় সংসদ সদস্য, পানের ভাইরাসের সাথে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনার আসনের মানুষের অন্য কোনো সমস্যা আছে কিনা, আসলে অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন মাদক, আপনি আপনার কথায় উল্লেখ করেছেন যে বর্ডার সাইড রয়েছে, এখানে মাদকের কোনো সমস্যা আছে কিনা? এই মাদকটা হচ্ছে একটা পরিবারে এখন তো মোটামুটি খোঁজ খবর নিলে 10টা পরিবারের মধ্যে 5-7টা ছেলেই 5-7টা পরিবারের ছেলেই অ্যাডিক্টেড, এবং তাদের ভবিষ্যৎ তো একেবারে অন্ধকার, তাদের সাথে তাদের ফ্যামিলির। আপনি চিন্তা করতে পারবেন না অভিনব পদ্ধতিতে যে মাদক ব্যবসাটা শুরু গোটা বাংলাদেশে, সেটা সেখান থেকে আমাদের রাজশাহী পিছিয়ে নাই। এবং ওই রাজশাহীতে একটা উপজেলা আছে, এটা আমাদের গোদাগাড়ি, এবং সাথে চাঁপাইনবাবগঞ্জ আর একটা জেলার এই রুট এমন ব্যবহার করে, সেখান থেকে মনে হয় যে কারখানা আছে মাদকের বিভিন্ন জিনিসের। তো সেটা গোদাগাড়ি তো আপনার আসনের না, মধ্যে? আমার আসনের মধ্যে না, কিন্তু একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। আপনার আসনের মধ্যে কি এরকম কোনো স্পট আছে বা সাধারণ মানুষকে বলে যে? স্পট মানে কি, এইটা হচ্ছে যে সব জায়গাতেই আছে, কোনো স্পট বলে বিষয় নাই। কিন্তু গডফাদার যারা, তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। এখানে যারা খায় তাদেরকে অ্যারেস্ট করা হয়, কিন্তু যারা এই যে পাচারের সাথে জড়িত তাদেরকে কিন্তু দৃষ্টান্তমূলক কোনো সাজা আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং আইনেরও কিছু ফাঁক ফোকর আছে, অ্যারেস্ট হলেও তারা জামিন পেয়ে চলে আসে। কিন্তু এখন আমাদেরকে এই গণসচেতনতাই হচ্ছে সবচাইতে বেশি। আপনার আসনের মধ্যে কি এমন কোনো রুট শনাক্ত হয়েছে যেখানে আপনি সরাসরি সেখানে অভিযানের জন্য আপনি প্রশাসনকে বলেছেন? হ্যাঁ, অনেক জায়গাতে করেছে। এর মধ্যে একটি উদাহরণ যদি এটা আমাদের সাথে আমার share যেমন নহাটার মধ্যে একটা 3 নম্বর ওয়ার্ডে একটা জায়গা আছে, সেইখানে আমি শুনেছিলাম ভোটের আগেই। আমি কিন্তু এই যে নির্বাচনের পরে আমি কাজ শুরু করেছি কীভাবে দমন, তা না, আমি আগেই শুরু করেছি সব জায়গাতেই। শুরু করেছি মানে কি, মানুষকে ওই যে বললাম গণসচেতনতা হচ্ছে আমার মেন পুঁজি। প্রশাসনের লোক কে কী করলো তার বাইরেও আমি আমাদের নিজস্ব নেতা কর্মী, তারপর হচ্ছে যে সমর্থক এবং সাধারণ মানুষ যারা, যেমন আমি যে স্কুল কলেজের শিক্ষকদেরকে আমরা বলি যে শিক্ষককে একটু ভালো শিক্ষক আর খারাপ শিক্ষক বলা দরকার নাই, শিক্ষক মানে তো সেই পেশাটাই তো আপনাদেরকে সব আগে ফুটে তুলতে হবে। আমাকে নির্বাচনের আগে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে আপনার নির্বাচনে মেন প্রতিদ্বন্দ্বী কে, তো সেখানে তো অনেক প্রার্থী ছিল 4-5টা, তা আমি বলেছিলাম যে সবাই যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা সবাই। তো এটা অনেকের পছন্দ হয়নি, না হয়ে আমার একটা প্রার্থী বলে বসলো যে আমাকে মনেই করে না যে আমি প্রার্থী।
তা আমি মনে করি ওটা বেশি ভালো আমার জন্য। মানে এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমার যদি কেউ সমালোচনা করে তা আমি সজাগ হতে পারবো, এটাকে আমরা খারাপভাবে দেখি না। এই যে আপনার এখানে লেখা আছে ভিন্ন মতে সহমত, এটাই হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল চাবিকাঠি আমার কাছে মনে হয়, যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব গত 4 দিন আগে পার্লামেন্টে আপনারা দেখেছেন যে এই যে জাতীয় সমস্যা যেটা এখন সংকট তৈরি হয়েছে যে বিদ্যুৎ জ্বালানি, এটার জন্য আমরা সবাই মিলে একসাথে একটা কমিটি করেছি 10 সদস্য বিশিষ্ট, 5 জন সরকারি দলের, 5 জন বিরোধী দলের, মানে ভিন্ন মতে সহমত। আমরা তো দৃষ্টান্ত রাখছি। সঠিক। এবং আপনার নির্বাচনের আগের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আসলে আমারও, যে আপনার আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী আসলে কে ছিলেন এবং তাদের সম্পর্কে আপনি তিনটি ভালো ইতিবাচক ভালো মানুষ। উনি জামাত ইসলামের রাজশাহী মহানগরের ত্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক। আমি যেমন জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ পুনর্বাসন সম্পাদক, উনি রাজশাহী মহানগরের, ওদের আবার মহানগর ভিত্তিক এই বোয়ালিয়াটা। উনি একটা ইউনিয়নের চেয়ারম্যান, এখনও চেয়ারম্যান, উনি ছেড়ে দিয়েছেন। তাই মানে ওনার একটা সবচেয়ে বড় গুণ হলো যে উনি অনেক দিন চেয়ারম্যান, এই দীর্ঘ 25-30 বছরের চেয়ারম্যান। অর্থাৎ অন্য অন্য জায়গাতে মানে চেয়ারম্যান থাকতে না পারলেও ওনার নিজ গুণে উনি ওই সব কিছু ঠিকঠাক করে এই বিগত সরকার সমর্থ চেয়ারম্যান থাকতে পেরেছিলেন এবং ঠিকমতো চালিয়ে গেছিলেন। আরও 2টা গুণের কথা যদি জানতে চাই। আপনি তো একটা গুণের কথা বললেন যে দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান। যেমন উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা একসঙ্গে কাজ করব। আমি নির্বাচনের পরের দিন তার বাসায় গেছিলাম, সে আমার বাসাতে এসেছিলেন, এবং আমরা যে আইন শৃঙ্খলার যে কমিটি, সেই কমিটিতে আমি ওনার নাম দিয়ে রেখেছি যে উনি যেন আমার সাথে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে উপজেলা ভিত্তিক। তো এইটা আমার কাছে তো ভালোই মনে হয়। কিন্তু একটা জিনিস কি জানেন, এভরিথিং হ্যাজ ইটস ওন বিউটি বাট নান ক্যান সিজ ওয়ান। আমাদেরকে দেখতে হবে যে কি আছে, কোথায় কি আছে, এটা আমরা খুব অ্যালার্ট আছি। আজকে রাজশাহীতে আমি গতকালকে একটা ভিডিওতে দেখলাম যে গুপ্ত নিয়ে গর্ব করছে। আমরা এই গুপ্তটাকে যদি ইতিবাচকভাবে নিয়ে গুপ্ত উন্নয়ন যদি করতে চাই, গুপ্তভাবে কেউ জানবে না আসলে, একজন আরেকজনের উপকার করবে, সেটা কেমন হয়? না, সেটা তো মানে বলে না যে সেলফ ডিফেন্স ইজ নট ভায়োলেন্স, দিস ইজ ইন্টেলিজেন্স আর্ট। আমার জন্য আমি কি করব, আর কার জন্য কি করব, সেটা তাদের ব্যাপার। কিন্তু ডেভেলপমেন্টের পূর্ব শর্তই হচ্ছে একটা সচেতনতা এবং সততা, যেটা আমাদের দেশে মেন প্রবলেমই হয়ে গেছে, যে দুর্নীতি হয়ে গেছে উন্নয়নের পূর্ব শর্ত হয়ে গেছে না, সেটা হওয়া যাবে না। সেখান থেকে উঠে আসতে হলে যেমন মাদককে যেভাবে নির্মূল করতে হবে, দুর্নীতিকেও নির্মূল করতে হবে। তো এটা তো একবারে সম্ভব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখছেন যে উনি সবাইকে সচেতন করছেন এবং জবাবদিহিতা। দেখেন আমাদের পার্লামেন্টারি বডির প্রতি মাসে 2বার করে মিটিং হয়, এর মধ্যে 3বার মিটিং হয়ে গেছে আমাদের 65 দিনে। গতকালকে উনি আমাদের মন্ত্রী এবং এদেরকে অ্যালার্ট করেছেন, তার মধ্যে সবাইকে উনি ওয়ার্নিংয়ের উপর রেখেছেন যে আসলে এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো সেজন্য আমাদের তো কর্মকাণ্ড চালু আছে। ধন্যবাদ। এবং আমি আমার পবা মোহনপুরবাসীকেও আমরা বলতে চাই যে আমি প্রথম যে কাজটা করেছি প্রায় 18 মাসে, পুকুর খননের একটা বাজে একটা প্রবণতা ছিল, অপরিকল্পিতভাবে পুকুর খনন। আমি কিন্তু পুকুর খননের বিপক্ষে না। এখন এলাকাতে উঠে গেছে যে মিলন এমপি সাহেব পুকুর খনন করতে দেয় না। আমি কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার বাবা মোহনপুরের মানুষকে বলছি, আমি পুকুর খননের বিপক্ষে না, বেআইনিভাবে পুকুর খননকে হচ্ছে আমি বাধা দিচ্ছি মানে কি, এটাকে শক্ত হাতে দমন করছি। এবং ইতিমধ্যে আমাদের নেতাকর্মীরা অন্যান্য তারা অনেকেই মন খারাপ করেছে। আমাদের বক্তব্য হলো যে পুকুরটা খনন করতে হবে, সেটা পরিকল্পিতভাবে করতে হবে। এই জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে এর পারমিশন নিতে হবে এবং জেলা প্রশাসক মহোদয়কে তার যে সমস্ত লোকাল প্রশাসন আছে তাদেরকে দিয়ে এটা প্রথমে ইনকোয়ারি করাতে হবে, দেখতে হবে, ভিজিট করতে হবে, ভিজিট করার পরে সেটা সম্ভব কিনা, তারপরে সেখানে করতে হবে। এটা এই জন্য আমি এটা করেছি। পাশাপাশি হচ্ছে যে আমাদের মরণ ব্যাধি মাদকের মতোই চাঁদাবাজি তো একটা বিশাল একটা, সব জায়গাতেই আছে। এখানে আমার ওখানে আছে, আপনার ওখানে নাই তা না, কিন্তু গোটা বাংলাদেশে এটা ছিল। কিন্তু সেটা আমরা এখন সেটাকে আমরা শক্তভাবে দমন করার চেষ্টা, এবং সেটা করতে হবে কারণ আপনি এখন আপনার আসনের মানুষের গার্ডিয়ান, আপনি সংসদ সদস্য। অবশ্যই মানে সংসদ সদস্য, আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার আসনের আগামী 3 বছর পর
আপনি কোন অবস্থানে দেখতে চান, এবং আমাদের সেটে যদি আপনাকে ডাকা হয় আপনি এসে আমাদেরকে কি বলবেন, কি কি উন্নয়ন করেছেন? প্রথম হচ্ছে আমাদের এলাকার প্রধান সমস্যা হচ্ছে রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন। সেখানে আপনি চিন্তা করতে পারবেন না, বিগত 17 বছরে কেন জানি শখ করে কোনো মানে রাস্তাঘাট তৈরি করে না। আগে যা হয়েছিল সেগুলোকে রিপেয়ার করেনি। তা আমি তো মহা মানে সংকটের মধ্যে, নির্বাচন করার সময় তো প্রত্যেকটা আমার মা বোনেরা, বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জা, শ্মশানঘাট, তারপর হচ্ছে গোরস্থান এবং রাস্তাঘাট, কালভার্ট, এগুলোই হচ্ছে এখন আমার কাছে স্কুল, কলেজ, অবকাঠামোগত উন্নয়ন আর হচ্ছে গুণগত মান, এগুলোর জন্য আমি কাজ করছি। ইনশাল্লাহ দৃশ্যমান 3 বছর লাগবে না, 2 বছরের ভিতরে আমি চেষ্টা করবো যে কিছুটা হলেও 20% হলেও আমি যদি 2 বছরের মধ্যে করতে পারি। আর আমি বলবো না যে 50% পারবো, আমি মনে হয় না যে 5 বছরের মধ্যে যদি 40%ও পারি সব কিছু মিলে, তাহলে মনে হয় যে আমার এলাকার লোকজন আমাকে যেমন বিশ্বাস করে এত বিপুল পরিমাণ, আমার রাজশাহী জেলাতে সবচেয়ে বেশি ভোট আমি পেয়েছি, 1,77,000 কম বেশি ভোট পেয়েছি আমি। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনেক ভোট পেয়েছে, অর্থাৎ ওখানে ভোট কাস্টই হয়েছে প্রায় 88% মতো, 78% মতো। তার মানে কি, মানুষ ভোট দিতে গেছে। এবং কাকে ভোট দিতে গেছে? এই যে সরকার, এই বর্তমান যে সরকার এখন আছে এবং বিরোধী দল যারা আছে তাদেরকে ভোট দিতে গেছে। অর্থাৎ জনগণ, দেশের মানুষের, দেশের যারা তাদের রিপ্রেজেন্টেটিভ হবে তাদেরকে তারা আগ্রহ সহকারে তৈরি করেছে, ভোট দিয়ে তারা বানিয়েছে। সেজন্য আমাদের জবাবদিহিতাও এখন মানে সবচেয়ে বেশি। এবং আমি তো মনে করি যে সবার সহযোগিতা চাই আমি, আমাদের এলাকার সমস্ত মানুষজনের সহযোগিতা পাই। বিশেষ করে যারা আমরা কাজ করতে চাই, সেটা তৃণমূল পর্যায়ে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, তারপরে হচ্ছে এখন অনেক সমস্যা হচ্ছে লোকাল গভর্নমেন্টের প্রতিনিধিরা কিন্তু অনেকে বসে না। আমিও দেখেছি যে অনেকে পালায় গেছে। তো আমাকে জিজ্ঞেস করে যে আমরা আজকে বসবো কি না বসবো, এরকম কিন্তু অনেকেই করছে কোর্ট টোটের অর্ডার নিয়ে। আমি যে বাবারে, সুন্দরবনে বাঘ আছে আমরা সবাই জানি, বাঘ, আমরা সাবধান সুন্দরবনে যাই, কিন্তু মনের মধ্যে যদি কোনো বাঘ থাকে তোমার, তুমি পালায় গেছো, এটার সমাধান আমি কেমনে দেবো? মনের বাঘ তোমাকে খেলে তো আমি সাবধান করতে পারবো না। তো সেই জন্য আমি মনে করি যে আমরা অতীতের যত ভুল ত্রুটি আছে, আমাদেরও থাকতে পারে, সব কিছু আমরা নিজেরা এটাকে জেনে বুঝে আত্মসমালোচনা করে সবাইকে সঙ্গে নিয়ে, বিশেষ করে কে ভোট দিল আর কে ভোট দিল না সেটা আমরা না দেখে সবার প্রতিনিধি হিসাবে আমরা একসঙ্গে কাজ করতে চাই। বিশেষ করে যারা এখন মাঠে আছেন, যে সমস্ত রাজনৈতিক দল, তাদেরকে বলবো যে মানুষের জন্য রাজনীতি, এই মানুষের হচ্ছে তাদের সুযোগ সুবিধা দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য রাজনীতি, জনগণের একেবারে আত্মমানবতার সেবা করার জন্য হচ্ছে নেতা। আমরা সেই দিকে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা ছোট ছোট আর 2-3টি প্রশ্ন আছে। একটি প্রশ্ন হলো, আপনাকে যদি সংসদে শুধুমাত্র একটি জিনিস চাইতে বলা হয় আপনার আসনের মানুষের জন্য, আপনি কোন জিনিসটি চাইবেন সংসদে? আমি বলবো যে শিক্ষা ব্যবস্থাটাকে সুশিক্ষিত করতে হবে জাতিকে, এটাই হলো আমার ফার্স্ট প্রায়োরিটি। আপনার আসনের মানুষের উদ্দেশ্যে আপনার আঞ্চলিক ভাষায় আপনি নির্বাচনের আগে যে কমিটমেন্টগুলো দিয়েছেন এবং নির্বাচন পরবর্তীতে তাদের জন্য যদি কোনো কিছু বলার থাকে আপনি ক্যামেরায় সরাসরি বলতে পারেন। আমি আমার প্রিয় এলাকা রাজশাহী 3 পবা মোহনপুরবাসীকে বলতে চাই, আপনারা, আমরা, বিশেষ করে পুরুষ মহিলা দল মত নির্বিশেষে সমস্ত ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে আমরা সবাই নিজেরা সজাগ থাকব, সচেতন থাকব এবং পবা মোহনপুরকে রাজশাহীর একটা মডেল আসন হিসাবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা চাই এবং আমি কাজ করতে চাই। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারা যেমন নির্বাচনে আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাকে একটা আপনাদের পার্লামেন্টে পাঠিয়েছেন, আমিও আপনাদের কাছে দায়বদ্ধ। আমি আপনাদের সেবা করতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং একসঙ্গে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ।